সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমরা যারা এবার নতুন দশম শ্রেণীতে উঠেছো, আজকে তাদের জন্য আমি তোমাদের বীজগণিত বইয়ের 11 অধ্যায় অর্থাৎ বীজগণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে হাজির হয়েছি। তো আমরা বোর্ডে চলে যাই। অধ্যায় 11 বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। আর আজকে আমি তোমাদের সাথে আছি সহকারী শিক্ষক বাইতুশারফ জব্বরিয়া একাডেমির সুরাইয়া আক্তার। আচ্ছা, তাহলে অনুপাত সমানুপাত, তাই না? এটা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে অনুপাত কি। তাহলে অনুপাত শেখার পরে দেখো অধ্যায় শেষে আমরা এখানে কি কি জানতে পারবো। বীজগাণিতীয় অনুপাত ও সমানুপাত ব্যাখ্যা করতে পারবো, অনুপাত সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলোর সমাধান করতে পারবো। তো সবাই রেডি হয়ে যাও, খাতা কলম নাও, বীজগণিত বইটা তোমাদের সামনে নাও। অনুপাত এবং সমানুপাত, রেশিও এবং প্রপোর্শন। তাহলে অনুপাত কি? পাটিগণিতে দেখো দুটো বাস্তব সংখ্যার অনুপাতকে আমরা কি বলে থাকি? দুটো বাস্তব সংখ্যার অনুপাতকে আমরা এইভাবে অনুপাত আকারে লিখে থাকি। তোমাদের বইও এখানে সুন্দর করে দেওয়া আছে, আমি বোর্ডে ওটা দেখিয়ে দিব। তাহলে দেখো এখানে যদি a is to b এভাবে লেখা থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a by b। সাধারণত আমরা a কে কি বলি বলতো? উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? লব। আর যেটা নিচে থাকে এটাকে কি বলি? হর। তাহলে এই যে লব ও হর, এই যে লবটাকে আমরা কি বলতে পারি? লবটাকে আমরা বলতে পারি পূর্বপদ। পূর্বপদ। আর হরটাকে আমরা বলতে পারি উত্তর পদ। ঠিক আছে? তাহলে যে দুটো রাশির যে অনুপাত, আমরা এইটা বিটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এখন দেখো আমি যদি এখানে মনে করি 15/30, এটাও কিন্তু অনুপাত আকারে প্রকাশ করেছি। কিন্তু দেখো এটাকে যতক্ষণ মানে এটাকে সর্বোচ্চ পরিমাণ আমাকে কি করতে হবে? কাটাকাটি করে ছোট করে ফেলতে হবে। ঠিক আছে? অর্থাৎ দুইটার মধ্যে গসাগু যেন 1 হয়। তাহলে এখানে দেখো আমি যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 15 দিয়ে কাটতে পারি। 15 দিয়ে কত? 15 15 15 দুগুণী 30, অর্থাৎ 1/2। এটাকে আমি কি লিখতে পারি? 1:2। তো এটাকে আমরা বলবো পূর্বপদ, এটাকে বলবো আমরা উত্তরপদ। এখানে দেখো এখানে অনুপাত, তারপরে বলছে সমানুপাত বা প্রপোর্শন। তাহলে সমানুপাত কি? দুইটা জিনিসের অনুপাতই যদি কি হয়ে যায়? সমান হয়ে যায়। দুটো জিনিসের অনুপাতই যদি সমান থাকে সেটাকে আমরা কি বলি? সমানুপাত। সেটাকে আমরা বলে থাকি কি? সমানুপাত। এখানে দেখো দুইটা ত্রিভুজ দেওয়া আছে। যদি মনে করি দুইটা ত্রিভুজ দেওয়া আছে, একটা কি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আর একটা ত্রিভুজের ভূমি মনে করো বি, তাই না? একটা ত্রিভুজের ভূমি হচ্ছে এ, একটা ত্রিভুজের ভূমি হচ্ছে বি। তাহলে এই দুটোর অনুপাত কি হবে? এই দুটোকে যদি আমি এইভাবে লিখি, হাফ এ এইচ বাই হাফ বি এইচ, তাহলে দেখো তো হাফ হাফ কেটে যায়, এইচ এইচ কেটে যায়, এ বাই বি। এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে ক্রমিক সমানুপাত কি? ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত এ বি সি, এভাবে যদি তিনটা রাশি ক্রমানুসারে লিখি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এ বাই বি সমান কত? বি বাই সি, বা বি স্কয়ার ইকুয়াল টু এসি। আমরা এভাবে এটাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তোমাদের অনুপাত সমানুপাতের মধ্যে দেখো আরো কিছু জিনিস আছে। এটা কি? ব্যস্তকরণ। ব্যস্তকরণটা কি? ব্যস্তকরণ হচ্ছে, দেখো এখানে যদি এ বাই বি থাকে, তুমি এটা যে উল্টা করে বি বাই এ এই আকারে প্রকাশ করবা, এটাকে কি বলা হয়? ব্যস্তকরণ।
এ বাই বি আকারে আছে, তুমি এটাকে যদি বি বাই এ আকারে করো সেটা কি হয়ে যাবে, ব্যস্তকরণ। আর একান্তকরণটা কি, যদি এভাবে থাকে এ ইস টু বি সমান বি ইস টু সি, এটাকে কি লিখতে পারবো আমরা, এ বাই বি সমান কত, বি বাই সি, এভাবে প্রকাশ করতে পারি না? এটা তো আমি নর্মালি লিখতে পারি। তাহলে ব্যস্তকরণটা একান্তকরণটা কি, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ব্যস্তকরণ। ব্যস্তকরণ, এটাকে বলছি ব্যস্তকরণ। তাহলে আমরা এখানে কি দেখাচ্ছিলাম, এখানে একান্তরকরণ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো একান্তরকরণের সময় এই যে বি এর জায়গাটা দখল করবে কি, সি দখল করবে, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এ ইস টু সি সমান, তাহলে এই পাশের পদটা আমি কিভাবে লিখবো, এটা যদি এ ইস টু সি লিখি তাহলে এটা কত হবে, বি ইস টু ডি। একান্তর করার পরে আমি এটা পাবো। তো আমাদের একান্তরকরণ আছে। তারপরে এই অধ্যায়ের মূল বিষয়টা কি, যোজন আর বিয়োজন। যোজন আর বিয়োজন। এ বাই বি এরকম একটা অনুপাত দেওয়া আছে, তাহলে আমি এটাকে কি বলছিলাম বলতো, এটাকে কি রেশে বলেছিলাম, কেউ বলতে পারবে? এটাকে বলেছিলাম কি, পূর্বপদ, আর একটাকে বলেছিলাম উত্তরপদ। তাহলে আমাকে কি করতে হবে, উপরে যেটা আছে যোগ, নিচেরটা এটা কি যোজন, আর বিয়োজন কি, উপরে যেটা আছে বিয়োগ, নিচেরটা। ঠিক আছে? অর্থাৎ এখানে আমি কি করতেছি, এখানে আবার কি আছে, এটা হচ্ছে পূর্বপদ আছে, পূর্বপদের সাথে উত্তরপদ যোগ, পূর্বপদ থেকে উত্তরপদ বিয়োগ। তো দেখো আমি একটু উদাহরণে চলে যাই। উদাহরণ 3, উদাহরণ 3 এখানে আছে a/b সমান b/c যদি হয়, দেখাতে হবে a প্লাস বি বাই বি প্লাস সি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তুমি দেখো তো আমার এটা কি দেওয়া আছে, ক্রমিক সমানুপাতটা দেওয়া আছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি, a বাই বি সমান বি বাই সি বা বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখন দেখো এটাকে আমি বাম পক্ষ ধরে যদি কাজ করি, বাম পক্ষ সমান a প্লাস বি বাই বি প্লাস সি, দুটোরই কি বর্গ। উপরেরটাকে বর্গ করলে কি পাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচেরটাকে বর্গ করলে পাবো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে দেখো যেহেতু বি স্কোয়ারের মানটা আমি বের করে নিচ্ছি, আমি বি স্কোয়ার না বসিয়ে বি স্কোয়ারের পরিবর্তে আমি কি বসাবো, এসি বসাবো। এখানে বি স্কোয়ারের পরিবর্তে লেখো এসি, বি স্কোয়ারের পরিবর্তে এসি প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমার দেখো এ কমন যায়, a প্লাস 2b প্লাস সি, আর নিচে এখান থেকে যদি সি কমন নিই, a প্লাস 2b প্লাস সি, এটা বাদ দিয়ে কত থাকে, a বাই সি। a বাই সি একইভাবে দেখো আমি যদি ডান পক্ষটা করি, ডান পক্ষ সমান কত আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি জানি বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি প্লাস সি স্কোয়ার। এ কমন নিলে কত হবে, এ প্লাস সি, সি কমন নিলে কত হবে, এ প্লাস সি। এ বাদ গেলে এটা কেটে যায়, কত হয়, এ বাই সি।
তাহলে দুই পক্ষে যেহেতু সমান হয়ে গেছে আমি লিখতে পারি অতএব a প্লাস বি বাই বি প্লাস সি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই হচ্ছে প্রমাণিত। অর্থাৎ যদি এ বি সি এরকম তিনটা ক্রমিক সমানুপাতি দেওয়া থাকে, এ বি সি যদি ক্রমিক সমানুপাতি দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি a is to b সমান b is to c। তাহলে a বাই b সমান কত, b বাই c। এটাকে লিখতে পারি কত, b স্কয়ার ইকুয়াল টু ac। বাম পক্ষে দেখো a প্লাস b বাই b প্লাস c। বর্গের সূত্র লিখে আমি b স্কয়ারের পরিবর্তে কি বসাইছি, ac। এখানেও তাই, এই কমন নেওয়ার পরে এটা আসে, তাহলে এটাকে কি লিখতে পারি আমি, a বাই c। একইভাবে ডান পক্ষটাও আমি লেখার পরে দেখো বি স্কয়ার এটার পরিবর্তে এসি লিখেছি। তাহলে এখানে a প্লাস সি কেটে গিয়ে কত থাকে, a বাই সি। এবার দুই পক্ষ সমান হয়ে গেছে, তাহলে কি লিখতে পারি, দুই পক্ষ অর্থাৎ প্রমাণ করে ফেললাম আমরা, ঠিক আছে। এরপরে দেখো এই ক্যালকুলেশনটা, উদাহরণ 5টা বেশ একটু বড়। তোমাদের যে নিয়মটা আমি শেখালাম এই নিয়মে দেখো তোমাদের এখানে অঙ্ক আছে অনুশীলনীতে 7 নাম্বার। যদি a is to b সমান b is to c হয় তবে প্রমাণ করো যে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। খ গ এই তিনটাই তোমরা বাসায় শিখবে। আর এখান থেকে দেখো 11.1 বলেছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। এখানে দেখো দুইটি বর্গক্ষেত্রের কথা বলেছে, তাই না। যে চতুর্ভুজের 4টা বাহুই কি পরস্পর সমান এবং একটা অপরটার সাথে কি সমকোণে থাকে তাকে আমরা কি বলি, বর্গক্ষেত্র। তাহলে বলেছে একটার বাহু হচ্ছে a আর একটা বর্গক্ষেত্রের বাহু হচ্ছে কত, b, তাই না। এটাও a এটাও a এটাও b এটাও b। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, তার মানে কত, a স্কয়ার। আর এটা বাহু গুণ বাহু করলে কত আসে, b স্কয়ার। তাহলে প্রথমটার ক্ষেত্রফলের সাথে দ্বিতীয় ক্ষেত্রফলের অনুপাত যদি আমি অনুপাত করি তাহলে আমি অনুপাতটা কি পাবো, প্রথম বর্গের ক্ষেত্রফল বাই দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল। তাহলে প্রথমটা হচ্ছে a স্কয়ার, এটা b স্কয়ার, তাই না। এভাবেও লিখতে পারি বা a স্কয়ার ইস টু b স্কয়ার এভাবে প্রকাশ করতে পারি। তারপরে বলছে দেখো একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত কত। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না, একটি বৃত্ত। যদি একটি বৃত্ত হয়, বৃত্তের ব্যাসার্ধ মনে করো আর, তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল। এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি একটু আগে কি দেখিয়েছি বলতো, এই, তাই না। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, আমি যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে এখানে আর ধরে নিই, তাহলে বর্গের ক্ষেত্রফল আর, বা যদি আমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x ধরি, এটা যেহেতু এখানে ব্যাসার্ধ আর ধরছি তাহলে বাহুর দৈর্ঘ্য x ধরি।
মানে এটাও এক্স এটাও এক্স, এটার ক্ষেত্রফল কত হবে এক্স স্কোয়ার। তাহলে কি বলছে দেখো, ফার্স্ট লিখতে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বাই নিচে হবে কত বর্গের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, আর বর্গের ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার সমান কত এক্স স্কোয়ার। এটাকে যদি আমি অনুপাত আকারে লিখি, অর্থাৎ দুইটা এভাবে যদি এটা লিখি, এক্স স্কোয়ার, তাই না, বা যদি অর্থাৎ দুইটার অনুপাতই আছে, দেখো দুইটার অনুপাতে আমার যেহেতু সমান দেখাইতে বলছে, আমি এভাবে দুইটার অনুপাতই সমান, তাহলে ইকুয়াল দিয়ে দেখাই, তাহলে এতে সুবিধা হয়। বর্গের ক্ষেত্রফল সমান এটা কি বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে কত এক্স স্কোয়ার। দেখো তো আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান কত বাই পাই, তাই না। এটাকে দেখো আবার এভাবে লেখা যায় আর বাই এক্স সমান, এটা যদি পাশে রুট করে তো ওয়ান বাই রুট পাই, এভাবে লিখতে পারি। এবার আরেকটা জিনিসের আমাদের এখানে বলেছে, দেখো এখানে বলছে হচ্ছে এদের পরিসীমার অনুপাত কত। বৃত্তের পরিসীমা মানে কি এর পরিধি, অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ চলার পথকেই কি বলা হয়, কোন বৃত্তের সম্পূর্ণ চলার পথকেই বলা হয় এর পরিধি বা পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমা কত টু পাই আর, তাই না। আর বর্গক্ষেত্রের পরিসীমা কত, এই যে চারটা বাহু এর যোগফল, এর প্রতিটা বাহু কত এক্স এক্স না, এটা এক্স এটা এক্স এটা এক্স এটাও এক্স। তাহলে দেখো তো চারটা এক্স যোগ করলে কত পাই আমি ফোর এক্স, ফোর এক্স কি বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এখানে কি বলছে দেখো দুইটা এদের পরিসীমার অনুপাতটা আমাকে এভাবে অনুপাত আকারে দেখাতে বলেছে। অর্থাৎ বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা সমান হচ্ছে বর্গের, অনুপাত আকারে দেখাতে বলছে বর্গের পরিসীমা। দেখো তো বৃত্তের পরিসীমা কত টু পাই আর, আর বর্গের পরিসীমা কত ফোর এক্স। দুই দুই কাটলে এখানে থাকে পাই আর বাই, এখানে কত থাকে পাই আর বাই, এখানে আমি পাচ্ছি কত টু এক্স, তাই না, পাই আর বাই টু এক্স। এখানে দেখো তো আর বাই এক্স এর মান একটা আমি বের করে রাখছি না, পাই বাই টু ইন্টু আর বাই এক্স, এই যে এখানে আর বাই এক্স এর একটা মান আমি বের করে রাখছি, তাহলে পাই বাই টু ইন্টু ওয়ান বাই কত, পাই বাই টু ইন্টু কত ওয়ান বাই রুট পাই, তাই না। তাহলে পাই সমান দেখো আমি এখানে লিখতে পারি না রুট পাই ইন্টু রুট পাই, কারণ রুট পাই এর স্কোয়ার করলে আবার আমি সেটাকে পাই ফিরে পাবো, যেহেতু নিচে রুট রাখা যায় না, আমি এই পাই সমান লিখবো রুট পাই ইন্টু রুট পাই, টু ইন্টু রুট পাই, একটা দুটো পাই কেটে যায়, রুট পাই বাই টু, এটা আমি কি লিখতে পারি রুট পাই বাই টু। তাহলে এদের অনুপাতটা আমি রুট পাই বাই টু আকারে প্রকাশ করতে পারি। দেখো এখানে এক দুই এই দুটো প্র্যাকটিস করবে, আর আমি যে যে উদাহরণটা শিখিয়ে দিলাম, আর এখান থেকে সাত সাতটা হচ্ছে প্র্যাকটিস করবে, ঠিক আছে।
তো যেহেতু নিয়মিতই আমাদের ক্লাস হবে, আমরা অল্প অল্প করে কাজ দিব এবং সেগুলা শিখবো। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।